আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস পরিপাক এবং শোষণ লেকচার 9। আমরা যেহেতু যকৃতের মধ্যেই ছিলাম এই জন্য আমরা সেই যকৃত থেকে শুরু করছি। গতদিনের লাস্টে যে টপিকটা পড়াইছিলাম সেটা আশা করি তোমাদের মনে আছে। তো যকৃতের সঞ্চয় ভূমিকা কি ছিল দেখো, লিপি গেল খনির ভেতর, লিপি গেল খনির ভেতর। তাহলে আমরা লিপি দিয়ে মনে রাখবো, লিপিড এবং অ্যামাইনো অ্যাসিডকে সঞ্চয় করে যকৃত। যকৃত কিন্তু নরমালি পিত্তরসকে তৈরি করতেছে বা কিছু পরিমাণে পিত্তথলি সঞ্চয় করে। তো তাহলে পিত্তরস সঞ্চয় লেখা যায় চাইলে, সমস্যা নাই, যেহেতু সঞ্চয় ভূমিকা বলতেছি। গ্লাইকোজেনকে সঞ্চয় করে যকৃত, কিছু খনিজ লবণকে সঞ্চয় করে। তো খনিজ লবণ আমরা মনে রাখছি কি দিয়ে, আই, মলি, কাজিনকে পটাই। আই দিয়ে আয়রন, যে আয়রনটা যকৃতের মধ্যে ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকে। মলি দিয়ে মলিবডেনাম, কাজিনকে দিয়ে মনে রাখবো, কাজিনের ক দিয়ে কপার, জেডেন দিয়ে জিঙ্ক মানে জিন দিয়ে জিঙ্ক, এবং সিওতে কি সিও কোবাল্ট। পটাইয়ের কে দিয়ে আমরা মনে রাখবো মানে পটা দিয়ে মনে রাখবো পটাশিয়াম। ঠিক আছে, আশা করি তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মূল কথা। এগুলো তোমরা পারো, এগুলো আর আমাদের এক্সট্রা ভাবে দরকার নাই। ভিটামিন সঞ্চয়ের মধ্যে দেখো যে ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কে, ই, ডি, এ, কেডা, তার সাথে ভিটামিন B2, B6, ইনফ্যাক্ট আমরা আরো একটা দিতে পারি B9, এগুলো জমা থাকে। তো এখান থেকে আমরা যে এক্সট্রা তথ্যগুলো মনে রাখতে পারি ভিটামিনের ক্ষেত্রে, ধরো যেমন ভিটামিন কে রক্ত জমাতে ভূমিকা পালন করে। তাহলে যকৃতের মধ্যে সঞ্চিত যে ভিটামিন কেটা আছে, যকৃতের মধ্যে সঞ্চিত যে ভিটামিন কে আছে, এই ভিটামিন কেটা কি করে বলতো, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। তাহলে ভিটামিন কে রক্ত জমাটে সহায়তা, রক্ত জমাট বাঁধাতে কি করছে, ভিটামিন কে সহায়তা করছে, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করছে। ওকে, এরপরে ভিটামিন সম্পর্কে যেটা মনে রাখতে পারো যে ভিটামিন B12 যেটা আছে এটাকে আমরা সায়ানোকোবালামিন বলতে পারি, এবং ভিটামিন B9 এগুলো অস্থিমজ্জায় গৃহীত হয়ে লোহিত রক্তকণিকা সৃষ্টি করে। তাহলে এই দুইটা ভিটামিন B12 এবং B9 এটা হচ্ছে আরবিসি বা রক্তকণিকা সৃষ্টিতে সহায়তা করে। রক্তকণিকা সৃষ্টিতে সহায়তা করে। এই তথ্যগুলো আমরা মনে রাখতে পারি এই জায়গা থেকে, তাহলে আমাদের ভিটামিন সম্পর্কে যাবতীয় বিষয় হবে। মাজেদা ম্যামের বইয়ে আরেকটা এক্সট্রা তথ্য দেওয়া আছে যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। এখানে একটা ভিটামিন পয়েন্ট থেকে মনে রাখবা, স্পেশাল পয়েন্ট, যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ কি হয়, সঞ্চিত হয় বা সংশ্লেষিত হয় বলা যায়, যাই হোক সঞ্চিত লিখলাম। এই তথ্যটা মাজেদা ম্যাম ওনার বইয়ের মধ্যে দেওয়া আছে যে বিটা ক্যারোটিন থেকে যকৃতের মধ্যে ভিটামিন এ সঞ্চিত হয়, বিটা ক্যারোটিন থেকে যকৃতের মধ্যে ভিটামিন এ সঞ্চিত হয় বা তৈরি হয়। ওকে, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় বা সঞ্চিত হয়। ওকে, আর যকৃতের মধ্যে রক্ত যকৃত সঞ্চয় করে রাখে, যেটার পরিমাণ কত বলেছিলাম, 1500 ঘন সেন্টিমিটার বা 1.5 লিটার হিসাবেও আমরা চিন্তা করতে পারি। তাহলে এগুলোই ছিল হচ্ছে আমাদের
যকৃতের কাজ গত দিনেই ছিল, আমি এক্সট্রা কয়েকটা শব্দ অ্যাড করেছি, শুধু এগুলো খেয়াল করলেই হবে। এইখানে আর কোনো কিছু ছিল না। ওকে, আমি এই দিকগুলো মুছে ফেলছি আস্তে আস্তে, আমাদের পরের পার্টে আমরা যাব। যারা পরে জয়েন করলা তারা কষ্ট করে একটু লিখে নাও নোটটা, যেহেতু লাইভ চলছে তোমরা একটু পেছনে টান দিলেও কিন্তু আগের কথাগুলো পাবা। যদি মনে হয় যে একটু স্লোলি চলছে তাহলে স্লোলি না, তোমরা বইয়ের মধ্যে দেখবা যে ক্লাস কয়টা নেওয়ার কথা বলছে, কয়টা পিরিয়ড। আমি তো 1 ঘন্টা করেই ক্লাস নিচ্ছি, তাহলে তোমাদের অটোমেটিক বুঝতে পারবা যে আসলে এটাই ক্লাস নেওয়ার উদ্দেশ্য। কারণ যারা লিখে দিয়েছে যে এতগুলো ক্লাস লাগবে, এতগুলো পিরিয়ড লাগবে, তারা তো বোকা না, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে খেয়াল করো যে স্যার বিপাক কি? জীবের কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া এবং বিক্রিয়াকে আমরা বলি বিপাক। এই বিপাকটা দুই ধরনের হয়, গঠনমূলক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, উপচিতিমূলক হতে পারে, অপচিতিমূলক হতে পারে, বা যদি আমরা ইংলিশে বলি অ্যানাবলিজম হতে পারে, ক্যাটাবলিজম হতে পারে। যাই হোক, তাহলে যকৃত এই যে দেহের বিভিন্ন ধরনের যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেগুলোতে যকৃত যে জিনিসগুলোকে তৈরি করছে বা কোনো কিছু ধ্বংস করছে, এই পুরো বিষয়টাই হচ্ছে তার বিপাকীয় ভূমিকা। তাহলে সেই বিপাকের ক্ষেত্রে আমরা ধরো প্রথমে যে পয়েন্টটা দিতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে শর্করার বিপাক। প্রথম যে পয়েন্টটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কি বলো? শর্করার বিপাক। একটু নোটগুলো ক্লিয়ার করবা, আর কোনো লাইন না বুঝলে কমেন্ট করিও। আমি যদিও সবসময় চেক করি না, তারপরে বলতেছি, কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, শর্করার বিপাকের ক্ষেত্রে আমরা প্রথম যেটা বলতে পারি যে শর্করার বিপাকটা কেন করতেছে, দেখো, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখার জন্য কিন্তু এই কাজটা করছে। তাহলে শর্করার বিপাকটা কেন করছে যকৃত? রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখার জন্য। আমার ফোনের ভয়েসটা মনে হয় ডাবল হচ্ছে না। আচ্ছা, আমি একটু কমাই দিই, ঠিক আছে? ওকে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে স্বাভাবিক রাখার জন্যই শর্করার বিপাকটা যকৃত করতেছে। আশা করি সবাই ধরতে পারছো। আচ্ছা দেখো, এখানে আমরা যদি পয়েন্ট করে বলি, তাহলে প্রথমটা ধর আমি বললাম গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস আমরা যখন কিওয়ার্ড দিয়েছিলাম, এই সংজ্ঞাগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। লেকচার 2 এর একদম প্রথম টপিকে এটা পাবা। আচ্ছা যাই হোক, তাহলে প্রথম পয়েন্ট বললাম কি বলো? গ্লাইকোজেনেসিস। তো গ্লাইকোজেনেসিস বিষয়টা কি দেখো, যে গ্লাইকো মানে গ্লুকোজ বা গ্লাইকোজেন, আর জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া। তার মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লুকোজ থেকে কি তৈরির প্রক্রিয়া বলো? গ্লাইকোজেন। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এক্ষেত্রে যে হরমোনটা কাজ করে তার নাম ইনসুলিন। ইনসুলিন নামক হরমোনটা এক্ষেত্রে কাজ করে, ইনসুলিন। ইনসুলিন। ওকে, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কেন, আমরা একটু চিন্তা করি। দেখো, ধরো আমার দেহের জন্য দরকার হচ্ছে 1 প্লেট ভাত, 1 প্লেট। এখন আমি তরকারি মজা হয়েছে বা যে কোনো কারণে হোক, আমি 2 প্লেট ভাত খেয়ে ফেললাম, কিন্তু আমার দেহের জন্য দরকার কত? 1 প্লেট। তাহলে এই যে বাকি 1 প্লেট ভাত, এটা যদি আমার রক্তের সাথে ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু আমার রক্তগুলো যখন কিডনিতে যে বিশুদ্ধ হবে, তখন কিন্তু আমার মূত্রের সাথে এগুলো চলে যাবে। তো এই যকৃত এই কাজটা হতে দিতে চায় না। সে অগ্নাশয়ের বিটা কোষের ইনসুলিন হরমোনের সহায়তায় সেই গ্লুকোজগুলোকে একসাথে জমা করে। তাহলে গ্লুকোজ হচ্ছে কি বলো? সরল শর্করা।
গ্লুকোজ হচ্ছে সরল শর্করা আর গ্লাইকোজেন হচ্ছে জটিল শর্করা বা পলিস্যাকারাইড। তাহলে এই গ্লুকোজ গুলোকে একত্রে জমা করতে করতে সে গ্লাইকোজেনে পরিণত করে। তার ফলে কি হয়, রক্তে সেই গ্লুকোজের মাত্রাটা যতটুকু থাকার কথা ততটুকু থাকে, বাকিগুলো গ্লাইকোজেনে যকৃতের মধ্যে বসে থাকে। ক্লিয়ার? তাহলে আমার রক্তের মধ্যে গ্লুকোজের যে মাত্রাটা এটা স্ট্যান্ডার্ড স্বাভাবিক রাখার জন্যই এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা কিন্তু যকৃত করে থাকে। এখন আমি চাইবো যে পরীক্ষার হলে তোমরা বিক্রিয়াটাকে আরেকটু সুন্দরভাবে দাও। ঠিক আছে, পরীক্ষার খাতায় তোমরা বিক্রিয়াটাকে আমি বলবো আরেকটু সুন্দরভাবে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের আরবিসি স্পেশাল। আমার স্টুডেন্ট গুলো এই বিক্রিয়াটাকে সুন্দর মতো গুছিয়ে দিবে, ডিপেন্ড করতেছে কতটুকু পরীক্ষাতে চাচ্ছে তার উপরে। তাহলে প্রথমে আমরা গ্লুকোজের সংকেত লিখে ফেলি বা গ্লুকোজ লিখো। তাহলে প্রথমে যেটা দিবা গ্লুকোজ, সংকেত না দিলেও চলছে, গ্লুকোজ। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা গ্লুকোজ। তো এই গ্লুকোজটা কিন্তু এটিপি থেকে একটা ফসফেটকে ছেড়ে দিবে। তাহলে গ্লুকোজটা কি করবে দেখো, গ্লুকোজটা হচ্ছে তোমার এটিপি, অবশ্যই শক্তি আছে, সেখান থেকে একটা ফসফেটকে যদি ছেড়ে দেয় তাহলে কিসে পরিণত হবে, এডিপি। তাহলে এই ফসফেটটা যখন ছেড়ে দিবে তখন গ্লুকোজ সেই ফসফেটটাকে কাউন্ট করবে, কাউন্ট করে সে পরিণত হবে গ্লুকোজ 6 ফসফেটে। গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেটে সে পরিণত হবে, গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, তাহলে বলো তো ফসফেটটা কয় নাম্বার কার্বন ধরলো, 6 নাম্বার কার্বন। এই জন্য 6 নাম্বার কার্বনে ফসফেট থাকার জন্য গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেটের 6 নাম্বারের কার্বনটা এরপরে কি করবে, 1 নাম্বার কার্বনে চলে আসবে, তখন তার নাম হবে গ্লুকোজ 1 ফসফেট। এবং মনে রাখতে পারো যে এই জায়গায় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে এই গ্লুকোজ বা গ্লুকোজ 6 ফসফেট এগুলো কি বলতো, পরস্পরের আইসোমার, তার মানে আইসোমারেজ। আর যেখানে এটিপি থেকে এডিপি এরকম কিছু কনভার্ট হবে সে জায়গায় কাইনেজ এনজাইম ব্যবহৃত হয়, সেটা তোমাদের দরকার নাই। এখন কথা হচ্ছে যে গ্লুকোজ না লিখে এখানে কিন্তু আমরা আরেকটা শব্দ দিতে পারি। কি দিতে পারেন স্যার? সেম সংকেত, কিন্তু এখানে আমরা ফ্রুক্টোজ ব্যবহার করলে আমাদের ভালো হবে। ফ্রুক্টোজ, ফলের রসের মধ্যে যে গ্লুকোজটা থাকে শর্করা সেটাকে আমরা ফ্রুক্টোজ বলি। দুইটারই সংকেত কিন্তু C6H12O6। তাহলে গ্লুকোজ 6 ফসফেট সে কিসে পরিণত হলো, ফ্রুক্টোজ 1 ফসফেটে, ফ্রুক্টোজ 1 ফসফেট। আচ্ছা, এই ফ্রুক্টোজ 1 ফসফেটটা কিন্তু এবার তৈরি করবে কি, ফ্রুক্টোজ 1 ফসফেটটা কিন্তু এবার তৈরি করবে ইউডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ তৈরি করবে, ইউডিপি গ্লুকোজ। স্যার ইউডিপি গ্লুকোজ মানে কি? ইউডিপি গ্লুকোজের পূর্ণ রূপটা হচ্ছে ইউরিডাইন। ইউরিডাইন আমি নীল কালারে লিখে দিচ্ছি। ইউরিডাইন, তাহলে ইউ দিয়ে মনে রাখবা যে ইউরিডাইন। আচ্ছা, ডি দিয়ে মনে রাখবা ডাই ফসফেট, ইউরিডাইন ডাই ফসফেট। ইউরিডাইন ডাইফসফেট, ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ, ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ। তাহলে মনে থাকবে ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ, ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ। আচ্ছা, গ্লু বানান তো গ্লো হয়ে গেছে, সরি। ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ, তার মানে এটা এমন একটা গ্লুকোজ যার মধ্যে আরো অনেক উপাদান যুক্ত হয়ে যায়। আমি এটা সংকেত তোমরা চাইলে লিখে দিতে পারি। যেমন আমরা জানি যে নরমালি গ্লুকোজের মধ্যে কি থাকে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু তার সাথে নাইট্রোজেন এবং ফসফেটও যুক্ত হয়। কয়টা ফসফেট? নাম দেখে বুঝতে পারছো, 2টা ফসফেট এবং তার সাথে তোমার 2টা নাইট্রোজেন যুক্ত হয়। তাহলে এটা সংকেতটা কি দাঁড়ায়? C15H24। এটা সংকেতটা এরকম C15H24 N2, ঠিক আছে? C15H24
O2 সরি N2 O17 এবং P2, অক্সিজেন 17 এবং P2। তাহলে দেখো গ্লুকোজের সংকেত কিন্তু CHO এটা থাকবে, কিন্তু এখানে দেখছো বিষয়টা একটু ডিপলি টাইপের একটা গঠন তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ। ইউরিডাইন এই উপাদানগুলো চলে আসছে, বিশেষ করে তোমার নাইট্রোজেনটা চলে আসছে। ক্লিয়ার? তার একটা জটিল একটা অবস্থা তৈরি করতেছে। এই ইউডিপি গ্লুকোজটাই পরবর্তীতে একত্রিত হয়ে সে তৈরি করবে গ্লাইকোজেন। বিশ্বাস করো এই বিক্রিয়াটা যদি তুমি লিখে দাও তাহলে অন্য যে কোনো স্টুডেন্টের চাইতে তোমার নাম্বারটা অটোমেটিক বেশি আসবে। যে কোনো স্টুডেন্টের চাইতে তোমার নাম্বারটা অটোমেটিক ইনশাআল্লাহ বেশি আসবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিসের যে বিক্রিয়াটা তোমরা খাতায় লিখবা সেটা হচ্ছে এটাই। আচ্ছা, এটা যদি করা হয়, গ্লাইকোজেনেসিস যদি করা হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যকৃত রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কিসে পরিণত করে? গ্লাইকোজেনে পরিণত করে, এবং দেহে গ্লুকোজ লেভেল প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসাবে নিয়ন্ত্রণ করে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে দেখো, 100 ঘন সেন্টিমিটার গ্লুকোজটাকে সে 90 মিলিগ্রাম গ্লুকোজে নিয়ন্ত্রণ করে। তাহলে এই জায়গায় গ্লুকোজটাকে কি করছে, 100 ঘন সেমি গ্লুকোজটাকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে গ্লাইকোজেন যখন তৈরি করে ফেলছে, এর ফলে রক্তে এটা কত রাখতেছে বলো? 90। রক্তে সে রাখতেছে হচ্ছে 90 মিলিগ্রাম। তাহলে রক্তে রাখতেছে 90 মিলিগ্রাম। আচ্ছা, বাংলাতে লিখি। তার মানে অতিরিক্ত গ্লুকোজ গুলোকে সে গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলতেছে। যদিও সব বই তথ্যগুলো দেওয়া নাই, তারপরে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে যাই আমরা যে এভাবে কিন্তু 100 গ্রাম পর্যন্ত গ্লাইকোজেন যকৃত জমা রাখে। তাহলে যকৃত এই যে গ্লুকোজটাকে, অতিরিক্ত গ্লুকোজ গুলোকে কতটুকু পর্যন্ত জমা রাখে বলো? অতিরিক্ত গ্লুকোজ গুলোকে সে 100 গ্রাম গ্লাইকোজেন হিসাবে সে জমা রাখে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি স্যার 100 গ্রামের বেশি হয়ে যায়, 100 গ্রামের চাইতে যদি বেশি আমরা খেয়ে ফেলি তখন কি হবে? 100 গ্রামের চাইতে যখন বেশি গ্লাইকোজেন হবে, যকৃত কিন্তু এটাকে আর ধরে রাখতে পারবে না। তখন আমাদের দেহের যে পেশি কোষগুলো আছে সেই পেশিগুলো এই গ্লাইকোজেনকে ধরে রাখবে। তাহলে 100 চাইতে বেশি হয়ে গেলে পেশি বা পেশি কোষগুলো এই গ্লাইকোজেন গুলোকে কিন্তু ধরে রাখবে। যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হব। তবে মূলত অতিরিক্ত কেন হয় না খেয়াল করো, বিশেষ করে রমজান মাসে কিন্তু আমরা সেহরির সময় মোটামুটি একদম ভরপেট খাই, আমার কোষে যতটুকু দরকার তার চেয়ে অনেক বাড়তি খাই। তাহলে এই যে আমি সারাদিন খাচ্ছি না, সে সময় কিন্তু এই গ্লাইকোজেন গুলোর ভাঙন হয়, ভেঙে সে গ্লুকোজে তৈরি হয়, যেটা এর পরের প্রক্রিয়া। তাহলে ওইটা আমি বলবো, তবে এর পরের প্রক্রিয়া। তাহলে এখানে অনেকগুলো একটু এক্সট্রা তথ্য দিয়েছি, এক্সট্রা না, বইয়ের মধ্যে আছে, এরকম তথ্যগুলো দিয়েছি। তোমরা একটু সুন্দর মতো আমি যে প্যাটার্নে বলেছি এই প্যাটার্নেই আমার মনে হয় গুছিয়ে লিখতে পারবা ইনশাল্লাহ, বা এভাবে লিখে দিলেই নাম্বার পাবা তোমরা। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এই পার্টটা। এখন যদি জিজ্ঞেস করো যে স্যার রক্তে গ্লুকোজের মাত্রাটা কত, রক্তে গ্লুকোজের মাত্রাটা হচ্ছে 7.8 মিলিমোল পার লিটার। হ্যাঁ, রক্তে গ্লুকোজের মাত্রা কোথায় লিখবো এটা? আচ্ছা, এখানে লিখে দিই নীল কালি দিয়ে। রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে তোমার, রক্তে গ্লুকোজের মাত্রাটা হতে হবে, বলো এটা কি লেস দেন না গ্রেটার দেন? 7.8 মিলিমোল পার লিটার। মিলিমোল পার লিটার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারবা আর কি। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার যকৃতের মধ্যে এই যে চিনিও তো শর্করা,
এই চিনিটা কি দ্বারা বাহিত হয়? তাহলে মনে রাখবা যে হেপাটিক পোর্টাল শিরা এই যকৃতের মধ্যে চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা। তাহলে যকৃতের মধ্যে চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা কোনটা? হেপাটিক পোর্টাল শিরা। যকৃতের মধ্যে চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। যকৃতের মধ্যে চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। মনে থাকবে, হেপাটিক পোর্টাল শিরা। এমসিকিউতে এর বাইরে কোনো তথ্য ইনশাআল্লাহ আসবে না। 2 নাম্বার পয়েন্টে আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে ধরো গ্লাইকোজেনোলাইসিস। তাহলে 2 নাম্বার প্রক্রিয়াটা আমরা বলতে পারি যে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমরা লিখে ফেলি, শর্করার বিপাকের 2 নাম্বার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তোমরা জানো কিওয়ার্ডস আমি লিখে দিয়েছি, বায়োলজির মধ্যে লাইসিস মানে হচ্ছে ভাঙন। তাহলে কার ভাঙন? গ্লাইকোজেনের ভাঙন। তার মানে এই জায়গায় কি ঘটবে? দেখো, এই জায়গায় ঘটবে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে তৈরি হবে। গ্লাইকোজেন এটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে। আর এই ক্ষেত্রে অগ্নাশয়ের যে হরমোনটা কাজ করবে সেই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি করে। আর ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে বা হ্রাস করে। মনে থাকবে? আচ্ছা, তার মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, বা গ্লাইকোজেনের ভাঙনকে গ্লাইকোজেনোলাইসিস বলবো আমরা। তাহলে এই ক্ষেত্রে আর তোমার এক্সট্রা বিক্রিয়া দেখানোর কোনো দরকার নাই। তাহলে এটা গেল 2 নাম্বার পয়েন্ট, এটা দিয়ে দিবা শুধুমাত্র। আর বিক্রিয়া দিতে গেলে আসলে কি একটু আগে যেটা দেখালাম তার উল্টা। গ্লাইকোজেন থেকে কি হবে বলো? ইউডিপি। তো এতগুলো দেখানোর দরকার নাই, এটা এক লাইনে দিয়ে দিবা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। দেখো, নিও মানে হচ্ছে নতুন, বাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো। তার মানে নতুন কোন উৎস থেকে গ্লুকোজ সৃষ্টি, নতুন কোন উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। নতুন মানে কি? শর্করা ছাড়া অন্য কিছু থেকে। তাহলে আমরা এভাবে বলতে পারি, নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই যে নন কার্বোহাইড্রেট উৎস থেকে, তার মধ্যে ধরো আমরা প্রথমে চর্বি থেকে দেখাচ্ছি যে চর্বি থেকে কিভাবে গ্লুকোজটা তৈরি হয়। খেয়াল করো, আমরা জানি আমরা যখন চর্বি খাচ্ছি, তাহলে দেহের মধ্যে অতিরিক্ত চর্বি থাকা কিন্তু হার্টের জন্য ভালো না। এই চর্বিটা পাকস্থলী পরিপাক করে কিসে পরিণত করে? সেকেন্ড লেকচারে বলেছিলাম যে স্নেহ বা চর্বিটা পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। তাহলে এইটা পরিণত হয়ে যাচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এটা পরিণত হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আচ্ছা, ভালো কথা। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা কিন্তু পরবর্তীতে গ্লিসারল 3 ফসফেটে পরিণত হচ্ছে। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা কিসে পরিণত হচ্ছে বলো? গ্লিসারল 3 ফসফেট। তার মানে এই যে 3 কার্বন বিশিষ্ট, তার 3 নাম্বার কার্বনে ফসফেট চলে আসবে। তাহলে গ্লিসারল 3 ফসফেটে পরিণত হচ্ছে। এই গ্লিসারল 3 ফসফেটটা আবার তোমার
অ্যালডিহাইডে পরিণত হতে যাচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। তাহলে গ্লিসারল 3 ফসফেটটা কিসে কনভার্ট হচ্ছে? গ্লিসারালডিহাইড, মানে অ্যালডিহাইড আর কি, এটাও 3 কার্বন বিশিষ্ট আমরা জানি, গ্লিসারালডিহাইড বা রালডিহাইড, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, সে কনভার্ট হয়ে গেল গ্লিসারালডিহাইড 3 ফসফেটে। আচ্ছা, এই গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা তখন আস্তে আস্তে ভাঙতে বলতে এখন তো তোমরা নতুন, বিশেষ করে যারা 26, তবে 25, 24 কেউ থাকলে সে অটোমেটিক ধরতে পারবা, কারণ তোমরা গ্লাইকোলাইসিস পড়েছো অথবা তোমরা C3 চক্র পড়েছো, তাহলে বুঝতে পারছো সেখান থেকে কোন ভাবে যাবে। তাহলে এই গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা পরিণত হবে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে, সেখান থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, সেখান থেকে 2 ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এবং সেখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এবং পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ। তার মানে ডাইরেক্ট সেখান থেকে গ্লুকোজ আমি লিখে দিলাম। এই বিক্রিয়া আকারে বইয়ে কিন্তু দেওয়া নাই। তাহলে নন কার্বোহাইড্রেট, চর্বি কখনোই শর্করা নয়, স্নেহসে। তাহলে এই যে কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো উৎস থেকে এই যে গ্লুকোজটা তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। তাই আমি কেন একটু ডিপলি বলছি তোমাদেরকে, যদি পরীক্ষাতে আসে, যদি আসে, আসার চান্স খুবই কম, তারপরেও যদি আসে, গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো, 2 এর জন্য দিয়ে দিয়েছে। বিশ্বাস করো অনেক স্টুডেন্ট সংজ্ঞাটা লিখতে পারবে, এগুলো লিখতে পারবে না। তোমরা এটা লিখে দিবা, সংজ্ঞাতে 1, এটাতে 1, 2, লিখাও খুব কম। আচ্ছা, তাহলে স্যার আরেকটা দিয়ে দেখান, আরেকটা কোনটা বাকি থাকলো বলো? যে স্যার যদি আমিষ হয়, আমিষ, তাহলে এই আমিষ থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হয়? তাহলে সেটাও কিন্তু গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা আরেকটা পার্ট দেখাই ফেলি যে আমিষ থেকে কিভাবে তৈরি হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কিভাবে আমিষ থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। খেয়াল করো, আমরা যে প্রোটিনটা খাচ্ছি, প্রোটিন, তাহলে এটা কিন্তু এটারই একটা অবস্থা। তাহলে আমরা যদি আমিষ খাই বা প্রোটিন খাই, তাহলে দেখো আমিষটা যখন ভাঙে তখন সে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে, আমরা জানি। তাহলে আমিষটা পরিণত হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখো। তাহলে আমিষটা ভেঙে পরিণত হচ্ছে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড, এ লিখলাম, মুখ আমার কথাগুলো শুনবা। তাহলে অ্যালানিন এ মিন্স অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো। সংকেতগুলো দিতে গেলে অনেক বড় হয়ে যায়, যাই হোক। তাহলে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো। অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড আবার কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে পরিণত হয় পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডে। তাহলে এখান থেকে কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে সে কিসে পরিণত হয়? পাইরুভেট, পাইরুভেট, এবং এই পাইরুভেট থেকেই পরবর্তীতে তৈরি হয় গ্লুকোজ। গ্লুকোজ ক্লিয়ার? তাহলে এই দুইটা বিক্রিয়া তোমরা লিখে ফেলবা গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে, যে চর্বি থেকে গ্লুকোজ তৈরি হলো, আমিষ থেকে গ্লুকোজ তৈরি হলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এখন কথা হচ্ছে, রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণে বেড়ে যায় যে তা যকৃতের গ্লাইকোজেন সঞ্চয় ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন কিন্তু আবার গ্লুকোজ কিন্তু ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। গ্লুকোজ কিসে পরিণত হয়? ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। এটাকে আমরা বলবো লাইপোজেনেসিস। লাইপো, তার মানে আরেকটা লাস্ট পয়েন্ট দিলে শর্করার বিপাকটা শেষ হয়, যার নাম লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, আল্লাহু আকবার। তাহলে লাস্ট যে পয়েন্টটা দিবা শর্করার বিপাকে, সেটা হচ্ছে লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস। তাহলে লাইপো মানে কি? লিপিড। লাইপো মানে কি? লিপিড। তাহলে লাইপোজেনেসিসের বিষয়টা কিভাবে আমরা লিখতে পারি? যে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে গেলে সেখান থেকে লিপিডে পরিণত হয়। গ্লুকোজটা কিসে পরিণত হয়? ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। ঠিক আছে? তাহলে এভাবে লিখে দিব জাস্ট, যে অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ বেশ কিছু বিক্রিয়ার মাধ্যমে কিসে পরিণত হয়ে যায়? ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়।
এই প্রক্রিয়াটাকে বলা হয় লাইপোজেনেসিস। তার মানে লিপিড উৎপন্ন করছে, হ্যাঁ লিপিড উৎপন্ন করছে, গ্লুকোজ থেকে লিপিড উৎপন্ন হচ্ছে। এই কয়টাই হচ্ছে আমাদের শর্করার বিপাক। যকৃতে শর্করা বিপাক এই কয়টা দিলে আর কোনো কিছু থাকে না। মনে রাখবা, রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু মানুষ হৃদরোগ এবং স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তার মানে অতিরিক্ত গ্লুকোজ খেলেও কিন্তু আমাদের হার্টের প্রবলেম হতে পারে এবং আমরা স্ট্রোকে আক্রান্ত হতে পারি, ব্রেন স্ট্রোক। হ্যাঁ, আবার ওই যে ডাক্তার কি যেন নাম তার, ওটার মতো আবার বলিও না যে ব্রেন স্টোমাচ। হ্যাঁ, ওইটা বললে কিন্তু আমরা একদিনে রাতারাতি ভাইরাল হয়ে যাব। তো এই হচ্ছে শর্করার বিপাক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো লাইন না বুঝলে কমেন্ট করবা। মুছে ফেলতেছি, শর্করার বিপাক এখানে শেষ। এবার আমরা প্রোটিনের বিপাকে যাব। প্রোটিনের বিপাক মূল এই তিনটার, এরপর আরো কিছু আছে, আজকের এটাই ভালো করে পড়াবো, পুরোটাই শেষ করবো ইনশাল্লাহ। তাহলে সেকেন্ড আমরা যাচ্ছি যে প্রোটিনের বিপাক। প্রোটিন, শর্করার বিপাক পড়াইলাম, এখন আমরা যাব প্রোটিনের বিপাক। প্রোটিন, তো যকৃত প্রোটিন যে বিপাক কাজগুলো করে, কেন করে? কারণ প্রোটিন আমাদের দেহ গঠনে কাজ করে। তবে দেহ গঠনে কাজ করতে যেয়ে কিন্তু প্রোটিন থেকে কিছু উপাদান তৈরি হয় যা আবার দেহের জন্য ক্ষতিকর। তো এই উপাদানগুলোকে অপসারণ করার জন্য প্রোটিনের আবার এক্সট্রা ভাবে ক্রিয়া বিক্রিয়ার জন্য যা দরকার হয় সেই কাজটা যকৃত করে দিয়ে থাকে। তা আমরা বিক্রিয়া আকারে বা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করি। প্রোটিনের বিপাকের ক্ষেত্রে এক নাম্বার যে সংজ্ঞাটা আসতে পারে, কিওয়ার্ডসে আমি এটাও পড়াই দিয়েছি তোমাদেরকে, যার নাম হচ্ছে কি বলতো? ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন। আচ্ছা, ডিঅ্যামিনেশন, ডি শব্দের স্পেলিংটা কি বলতো? ডিই, নট ডিআই, ডিই। তাহলে ডিঅ্যামিনেশনের বিক্রিয়াটা কি? অ্যামিনো অ্যাসিড থেকে বা অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কি করব? অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটাকে সরিয়ে ফেলাকেই বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড তো প্রোটিন তাই না? অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক NH2 অপসারণ করাটাই হচ্ছে ডিলিট, মানে অপসারণ, তাই না? অপসারণ করার প্রক্রিয়া, যেহেতু লাস্টে সন আছে তার মানে প্রক্রিয়া হবে। অপসারণ করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ডিঅ্যামিনেশন। অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারণ করার প্রক্রিয়াকে বলা হয় ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন। তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে লিখি তাহলে COOH, কার্বনের 4টা হাত, NH2, এপাশে আর মানে বুঝতেই পারছো আমরা যে কোনো কিছু কোন উপাদান দিয়ে গঠন করতে চাচ্ছি, আর উপরে সবসময় কি থাকবে? H। যারা কেমিস্ট্রির বিষয়গুলো বোঝো অটোমেটিক ধরতে পারবা। তাহলে এইটা থেকে আমরা কি তৈরি করব দেখো, এই উপাদানটা থেকে যদি আমরা কাকে বাদ দিতে পারি? NH2টাকে যদি আমরা বাদ দিতে পারি, অপসারণ করতে পারি, তাহলে আমরা কিন্তু কিটো অ্যাসিড তৈরি করতে পারবো। কিটো অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হবে। তাহলে এই যে অ্যামিনোমূলক, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলকটাকে আমরা অপসারণ করলাম, করে কিটো অ্যাসিড তৈরি করলাম। এই কিটো অ্যাসিডটা কিন্তু ক্রেবস চক্রের মাধ্যমে, এই কিটো অ্যাসিডটা ক্রেবস চক্রের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে কিটো অ্যাসিডটা কি করবে এখন দেখো, সে ক্রেবস চক্রের মাধ্যমে, সে ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে, তাই না? ক্রেবস চক্রের মাধ্যমে সে এবার কি করবে দেখো, ক্রেবস চক্রের মাধ্যমে সে এখান থেকে কি কাজটা করবে আমি বলি দেখো, যে এই যে NH2 প্লাস H প্লাস, তার মানে ওখান থেকে একটা প্রোটন বা হাইড্রোজেন আয়নকে কালেক্ট করে সে কিন্তু পরিণত হবে NH3। তার মানে ক্রেবস চক্রের মাধ্যমে সে কিটো অ্যাসিড কিসে পরিণত হবে? অ্যামোনিয়াতে পরিণত হবে। অ্যামোনিয়াতে পরিণত হবে বা অ্যামোনিয়া তৈরি করবে। এখন দেখো, অ্যামোনিয়া কিন্তু আমাদের জন্য ভালো নয়, অ্যামোনিয়া আমাদের দেহের জন্য ভালো নয়।
পরবর্তীতে অ্যামোনিয়া কি তৈরি করবে? পরবর্তীতে এই অ্যামোনিয়া সে কিন্তু তোমার অর্নিথিন চক্রের মাধ্যমে, একটা চক্র ঘটবে এখানে, এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে। তার মানে এরপরে ডিঅ্যামিনেশন পদ্ধতিতে কি তৈরি হবে দেখো, এরপরে তৈরি হবে ইউরিয়া। ইউরিয়া ইউরিয়া তৈরি হবে। তো কিভাবে ইউরিয়া তৈরি হবে দেখো, এই যে যেটা অ্যামোনিয়া তৈরি হলো, এই অ্যামোনিয়াটা কিন্তু কার্বন ডাই অক্সাইড, যেহেতু আমাদের ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, তাহলে এই কার্বন ডাই অক্সাইডের সাথে এই অ্যামোনিয়াটা বিক্রিয়া করবে। কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে সেখানে উৎপন্ন হবে কি বলো, ইউরিয়া। সেখান থেকে পেয়ে যাব ইউরিয়া। এবং এই জিনিসটা যে চক্রের মাধ্যমে হয় সেটাকে বলা হয় অর্নিথিন চক্র। পরীক্ষাতে আসতে পারে কয়ের জন্য, অর্নিথিন, অর্নিথিন চক্র। তাহলে যদি প্রশ্ন করে অর্নিথিন চক্র বলতে কি বুঝো, অর্নিথিন চক্র বলতে কি বুঝো, তাহলে বলবা যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় সৃষ্ট, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় সৃষ্ট অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় যে ইউরিয়া তৈরি হয়, বা যে চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় তাকেই বলা হয় অর্নিথিন চক্র। যে চক্রের মাধ্যমে যকৃতে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া মিলে ইউরিয়া তৈরি হয় তাকেই বলা হয় অর্নিথিন চক্র। এবং এই অর্নিথিন চক্রটা কোথায় সংঘটিত হয়? এই অর্নিথিন চক্রটাও কিন্তু সংঘটিত হয় সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। এই অর্নিথিন চক্র সম্পন্ন হয় সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে। মনে থাকবে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। এখন দেখো এই যে ইউরিয়াটা যকৃত তৈরি করলো, এই ইউরিয়া কিন্তু তখন আমরা বাথরুমে যে হিসুর মাধ্যমে কি করে দিই, বাইরে বের করে দিই, কারণ ইউরিয়া থাকলে তো আরো ক্ষতিকর। এবং এই যে আমাদের রেচন, প্রধান রেচন বর্জ্য পদার্থ ইউরিয়া, এই জন্য রেচনের ভিত্তিতে আমাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। রেচনের ভিত্তিতে মানুষকে কি বলা হয়, ইউরিওটেলিক প্রাণী, ইউরিওটেলিক প্রাণী। তাহলে আশা করি তোমরা ডিঅ্যামিনেশন এবং অর্নিথিন চক্র দুটাকেই আল্লাহর রহমতে ভালো মতো বুঝতে পেরেছো। প্রোটিন বিপাকের আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে কি, যে প্লাজমা প্রোটিন উৎপাদন, প্লাজমা প্রোটিন উৎপাদন। তাহলে এর পরের পয়েন্টে আমরা চলে যাই। প্রোটিন বিপাকের ক্ষেত্রে প্লাজমা প্রোটিন উৎপাদন, প্লাজমা প্রোটিন উৎপাদন। প্লাজমা প্রোটিন, আচ্ছা প্লাজমা প্রোটিন কি বলতো? রক্তরসের মধ্যে যে প্রোটিন গুলো থাকে সেগুলোকেই বলা হয় প্লাজমা প্রোটিন। তাহলে এই প্লাজমা প্রোটিন গুলো কে তৈরি করে? মূলত যকৃতই তৈরি করে। আচ্ছা, প্লাজমা প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে যেটা মনে রাখবা, যে যকৃত তোমার যেটা গামা গ্লোবিউলিন আছে, গামা গ্লোবিউলিন ব্যতীত সব ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে। যকৃত গামা গ্লোবিউলিন ব্যতীত, গামা গ্লোবিউলিন তাহলে এমসিকিউতে কিন্তু এটাই আসতে পারে, তাই না? তাহলে যকৃত এই গামা গ্লোবিউলিন ব্যতীত সকল ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে। অথবা তুমি গামা গ্লোবিউলিনের নামটা অপশনে না রেখে তুমি বলতে পারো ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিনও বলতে পারো। তাহলে অবলিক দিয়ে ইমিউনোগ্লোবিন, গ্লোবিন অবলিক দিয়ে অ্যান্টিবডিও বলতে পারো। তাহলে যকৃত গামা গ্লোবিউলিন অথবা ইমিউনোগ্লোবিন, হ্যাঁ, অথবা অ্যান্টিবডি, এই তিনটা, মানে এটা একটাই আর কি, এটা বাদ দিয়ে সকল ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে। যেমন তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন, হ্যাঁ, ট্রান্সফেরিন, মানে গ্লোবিউলিনের মধ্যে কিন্তু গামা গ্লোবিউলিন, অন্যগুলো আছে, আলফা বিটা এগুলো আছে। তারপর ট্রান্সফেরিন, হ্যাঁ,
সেরোটোপ্লাজমিন, রক্ততঞ্জনের যে ফ্যাক্টরগুলো আছে, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ফ্যাক্টর, সবগুলোই তৈরি করতে পারে। তাহলে বাকি নামগুলো লিখলাম না, মনে রাখবা গামা গ্লোবিউলিন ব্যতীত অন্যান্য সকল প্লাজমা প্রোটিন যেগুলো আছে সেগুলো তৈরি করতে পারে। প্লাজমা প্রোটিন রক্ত জমাট বাঁধানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, হ্যাঁ, বা থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এগুলো আর কি। অথবা প্লাজমা প্রোটিন আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে আগে গেলে ফুল পাবে, আগে দিয়ে কি বলো অ্যালবুমিন, গেলে দিয়ে গ্লোবিউলিন, ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পাবে দিয়ে প্রোথ্রম্বিন। এছাড়াও আরো বেশ কয়েকটা আছে, যাই হোক ওগুলো আমাদের লাগবে না। এরপরে আসো যে হরমোন ও এনজাইম সংশ্লেষ। হরমোন ও এনজাইম সংশ্লেষ, যকৃত কিন্তু হরমোন এবং এনজাইমকেও সংশ্লেষ করতে পারে। তো হরমোন এবং এনজাইম কেন আমি প্রোটিনের মধ্যে লিখছি, কারণ হরমোনগুলো কিন্তু প্রোটিন ধর্মী, তাই না? তাহলে যকৃত কি করতে পারে, হরমোন ও এনজাইম, হরমোন এবং এনজাইম সংশ্লেষ করতে পারে। সংশ্লেষণ, সংশ্লেষ, হরমোন ও এনজাইম গুলোকে যকৃত সংশ্লেষ করতে পারছে। তো এখানে এমসিকিউ এর জন্য দরকার যে যকৃত অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন এবং ক্যাটালেজ নামক এনজাইম সংশ্লেষ করে। তাহলে কোন কোন হরমোন এবং এনজাইম সংশ্লেষণ করে দেখো, অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন এবং ক্যাটালেজ, এই ক্যাটালেজ নামক এনজাইমকেও যকৃত সঞ্চয় করে রাখতে পারে বা সংশ্লেষ করে, সঞ্চয় বলবো না সরি, সংশ্লেষ করে। তাহলে যকৃত অ্যানজিওটেনসিনোজেন এবং ক্যাটালেজ সংশ্লেষ করতে পারে। অ্যানজিওটেনসিনোজেন একটা হরমোন, ক্যাটালেজ লাস্টে এজ আছে একটা এনজাইম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে তোমাদের। চলে যাই 3 নাম্বার পয়েন্টে, যেটা হচ্ছে ফ্যাট বিপাক। ফ্যাট বিপাক, 3 নাম্বার পয়েন্টে চলে যায়, যেটা হচ্ছে ফ্যাট বিপাক। আজকে যকৃত শেষ করব ইনশাআল্লাহ। ডিটেইলস পড়াইতে গেলে যে কি পরিমাণ তথ্য দিতে হয়, ফ্যাট বিপাক। তবে নিয়াত নিছি যে সর্বোচ্চ দিয়ে পড়াবো। হ্যাঁ, তোমরা সর্বোচ্চ নোটটা করে যদি অফলাইন ব্যাচে যাও তখন কিন্তু আমরা এই অধ্যায়টা 4-5টা ক্লাসে শেষ করতে পারবো। কারণ কি বলো, তোমার কাছে সব তথ্য আছে। আমি শুধু টপিকের নামটা বলবো, তোমরা বলো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা এটা এটা। 100% সবার মুখস্থ থাকবে না, ভালো করে বুঝো। 100% সবার মুখস্থ থাকবে না, তুমি ধরতে পারছো এটাই বড় বিষয়, ওটা দিয়ে তুমি কাজ করতে পারবা। আর যেগুলো গঘতে খুব বেশি আসে সেগুলো তো ডিপলি আমি বলবোই। যাই হোক, তাহলে ফ্যাট বিপাকের ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, যে যকৃত ফ্যাট বিপাকে যে কাজগুলো করছে, গ্লিসারলকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কিসে পরিণত করছে, গ্লুকোজে, এবং লিপোপ্রোটিন সংশ্লেষ করছে। তাহলে এই পয়েন্টগুলোকে আমাদের অত বড় করে না দিলেও চলবে, এটা তুমি মনে রাখতে পারো অলরেডি, এগুলো মনে রাখলে চলবে। এখানে আর তেমন কিছু আমি তোমাদেরকে না বললে আমার মনে হয় তোমরা পারবা। যে লিপিডটা ভেঙে সে কিসে পরিণত করছে, ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলো তৈরি করছে। আমি এভাবে লিখে দিচ্ছি, দেখো এই বিষয়টা তোমাদের জন্য সহজ হবে। যকৃত কি করছে, যে লিপিডটা আছে, ঘিরে দাও আমার মতো করেই করো। তাহলে এই যে লিপিডটা আছে, এই লিপিডটাকে মনে করো যকৃত গ্লাইকোলিপিড হিসাবেও সঞ্চিত রাখছে। তাহলে লিপিডটাকে যকৃত কি হিসাবে সঞ্চিত রাখছে, গ্লাইকোলিপিড, মানে গ্লুকোজ আর চর্বি একসাথে, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চয়। লিপিডটাকে যকৃত গ্লাইকোলিপিড হিসাবে কিন্তু কি করে রাখছে, সঞ্চিত করে রাখছে বা সঞ্চয় করে রাখছে। এরপরে লিপিড ভেঙে কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতেছে এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি করতেছে। তাহলে লিপিডটাকে ভেঙে কিসে পরিণত করছে, দেখো লিপিডটাকে ভেঙে, এটা তো যকৃত ভাঙে না, মূলত পাকস্থলী বা সরি ক্ষুদ্রান্ত। তাহলে লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড, লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করতেছে। পরবর্তীতে আমি একটু আগে দেখাইছি বিক্রিয়াটা, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আবার কনভার্ট হয়ে গ্লুকোজে তৈরি হচ্ছে বা গ্লুকোজে পরিণত হচ্ছে। এটাও কিন্তু ফ্যাট বিপাকের একটা বিষয়। আরেকটা দিই তোমাদেরকে লাস্ট, সেটা হচ্ছে এই লিপিডটা কিন্তু ফসফোলিপিড এবং কোলেস্টেরল তৈরি, স্থানান্তর এবং ভাঙন করতেছে। ঠিক আছে, মানে তৈরি করতেছে, মনে করো ফসফোলিপিড এবং কোলেস্টেরল তৈরি করে। ফসফোলিপিড ও কোলেস্টেরল তৈরি, এগুলো লিখে দিলে হবে। তার মানে এটার নাম কি বলো? এটার নাম কি? আমরা দেখছি লিপিড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে এটার নাম আমরা কি বলতে পারি? গ্লুকোনিওজেনেসিস। আবার লিপোপ্রোটিন হিসাবে কোনো কিছুকে সঞ্চয় করে রাখছে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ঠিক আছে, এগুলো হিসাবে সঞ্চয় করে রাখছে। যাই হোক, তাহলে এই হচ্ছে লিপিডের বিপাক বা ফ্যাটের বিপাক। আশা করি তোমরা পারবা, এটা এত বড় কিছু করে লিখতে হবে না। এবার দেখো যকৃতের এই তিনটা, আমরা তো প্রধান তিনটা খাদ্য উপাদান অনেকক্ষণ ধরেই পড়লাম যকৃতের বিপাকের ক্ষেত্রে। এখন এগুলো বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা অল্প অল্প করে শিখি। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যকৃত শিশু অবস্থায় যকৃত, প্লীহা এবং অস্থিমজ্জা এগুলো হচ্ছে আমাদের রক্ত তৈরি ফ্যাক্টরি, কারখানা। কিন্তু যখন আমরা বয়স বাড়ে তখন কিন্তু শুধু অস্থিমজ্জা হচ্ছে রক্ত তৈরির কারখানা। এখন যকৃতে রক্তের ভাঙন হয় আর প্লীহায় যে যকৃত রক্ত মৃত্যুবরণ করে, এই জন্য প্লীহাকে বলা হয় প্লীহা। প্লীহা হচ্ছে আমাদের পাকস্থলীর নিচে অগ্নাশয়ের ঠিক পাশে, মানে অগ্নাশয়ের উপরে অনেকটা টুপির মতো করে প্রায় বলা যায় লেগে থাকে, ওই টাইপের মতো একটা গ্রন্থি বা অঙ্গ বলতে পারো, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটাই হচ্ছে প্লীহা। তো প্লীহার পড়া 4র্থ অধ্যায়ে আছে, তখন আমরা একটু ডিপলি পড়বো। আপাতত তুমি জানলা যে প্লীহা জিনিসটা কি। তাহলে এখন প্লীহার মধ্যে লোহিত রক্তকণিকা মারা যায়, এই অধ্যায়ে সেটার দরকার নাই, দরকার হচ্ছে লোহিত রক্তকণিকা কিভাবে ভাঙে। তা আমরা এরপরে চলে যাই, ফ্যাট বিপাক শেষ আমাদের। তাহলে লোহিত রক্তকণিকা উৎপাদন 4 নাম্বার পয়েন্ট, বিপাকীয় ভূমিকায় বলবা যে লোহিত রক্তকণিকা উৎপাদন। শুধু পয়েন্টগুলো মনে রাখলেই হবে। এখন লোহিত রক্তকণিকা উৎপাদন, লোহিত রক্তকণিকা উৎপাদন ব্যাখ্যা স্যার কি দিব? ব্যাখ্যা তেমন কিছু দেওয়ার দরকার নাই, বলবা যে যকৃত শিশু অবস্থায় লোহিত রক্তকণিকা উৎপাদন করে, পরবর্তীতে কিন্তু লোহিত রক্তকণিকার ভাঙন হয়। তাহলে এখানে এরকম মনে রাখবো যে যকৃত শিশু অবস্থায় লোহিত রক্তকণিকার উৎপাদন করে এবং পরবর্তীতে মানে বয়োজ্যেষ্ঠ বা এরকম ধরো পরবর্তীতে শিশুর পরে পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকার ভাঙন ঘটায়। এতটুকু লিখলেই হবে, লোহিত রক্তকণিকার ভাঙন ঘটায়। ওকে, 4টা পয়েন্ট গেল। এরপরে আসতে পারো যে কোলেস্টেরল উৎপাদন। তাহলে 5 নাম্বার পয়েন্ট দি, কোলেস্টেরল উৎপাদন। এরকম শুধু পয়েন্টগুলো মনে রাখলেই চলবে তোমাদের। তো এটা যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে বলবা যে যকৃত কোষ কোলেস্টেরল উৎপন্ন করে, কোলেস্টেরল হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য দায়ী। তাহলে এটা কে উৎপন্ন করে? যকৃত কোষ, মানে হ্যাপাটোসাইট। কিওয়ার্ডসের ক্লাস না করলে অনেকের কাছে মনে হবে মুখস্থ বিদ্যা। তাহলে হ্যাপাটোসাইট এই কোলেস্টেরলটা কি করে? উৎপন্ন করে, যা আমাদের হার্টের জন্য ক্ষতিকর। ওকে, হার্ট অ্যাটাক হতে পারে এবং আমরা স্ট্রোক দ্বারা আক্রান্ত হতে পারি। এরপরে দেখো 6 নাম্বার পয়েন্ট যদি আমরা বলি যে যকৃতের মধ্যে কিন্তু হরমোনের ভাঙন ঘটে। যকৃতের মধ্যে কি ঘটে? হরমোনের ভাঙন ঘটে। 6 নাম্বার পয়েন্ট, যকৃতে যেমন একটা হরমোন সে তৈরি করছে, তেমন কিন্তু যকৃতের মধ্যে হরমোন বা হরমোনের ভাঙনও ঘটতেছে। হরমোন ভাঙন, অ্যানজিওটেনসিনোজেন এই হরমোনটা উৎপন্ন করেছে, কিন্তু যকৃতের মধ্যে হরমোনের ভাঙনও ঘটে। যকৃতে কিন্তু প্রায় সব ধরনের বা সব হরমোনের ভাঙন হয়। যকৃতে সব হরমোনের ভাঙন হয়, মনে রাখবা। যকৃতে সব হরমোনের
যকৃতে সব হরমোনের ভাঙন হয়। যকৃতে সব হরমোনের ভাঙন হয়, তবে এই ক্ষেত্রে একটা স্পেশাল এমসিকিউ আছে যে যকৃতের মধ্যে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরনের ভাঙন দ্রুত হয়। তাহলে মনে রাখবা, তবে তবে টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন এর ভাঙন দ্রুত হয়। তাহলে এমসিকিউতে আসতে পারে যে যকৃতে কোন হরমোনের ভাঙন দ্রুত হয়। যকৃতের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়, এরকম প্রশ্নগুলোতে এটা দিতে পারবে বা দিতে পারে। ওকে, এরপরে মনে রাখবো আমরা যে যকৃতের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের ভাঙন হয়। যকৃতের মধ্যে কি হয়? হিমোগ্লোবিনের ভাঙন হয়। তাহলে 7 নাম্বার পয়েন্ট আমরা দিচ্ছি যে যকৃতের মধ্যে হিমোগ্লোবিন, সংকেত এখন দিলাম না, চতুর্থ অধ্যায়ে দিব, হিমোগ্লোবিনের ভাঙনও হয়। হিমোগ্লোবিনের ভাঙন আমরা আরবিসির ভাঙনটা বড় করে 2 পাওয়ার মতো করে লিখে দিব, তবে হিমোগ্লোবিনের ভাঙনটা আগে বলে ফেলি। তাহলে মনে রাখবা, যকৃত প্লীহা এবং অস্থি মজ্জায় ম্যাক্রোফেজের ক্রিয়ায় এই ভাঙনটা হয়। কোথায় কোথায় হয়? যকৃত প্লীহা, অনেকে দীর্ঘিকার দেয়, প্লীহা ও অস্থি মজ্জায় ম্যাক্রোফেজের প্রক্রিয়ায়, অস্থি মজ্জায় ম্যাক্রোফেজের ক্রিয়ায় এই ভাঙন প্রক্রিয়াটা ঘটে। ম্যাক্রো বড়, ফেজ মানে যে ভক্ষণ করে, খাওয়া, ম্যাক্রোফেজের ক্রিয়ায় এটা ঘটে থাকে, মনে রাখলেই হচ্ছে। আর যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? এর আগে বলেছিলাম যে যকৃতের যে ম্যাক্রোফেজটা, এই যকৃতের যে ম্যাক্রোফেজ সেটাকে আমরা কি বলি? কাপ্ফার সেল বা কুপ্ফার সেল। যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাপ্ফার সেল বা কুপ্ফার সেল। তাহলে এই কাপ্ফার সেলের মধ্যেই কিন্তু তোমার কি হয়? হিমোগ্লোবিনের ভাঙনটা ঘটতেছে যকৃতের মধ্যে। আচ্ছা, আর যকৃত কিন্তু এফি বর্জিত হয় না, এফিটা আবার পরবর্তীতে হিমোগ্লোবিন উৎপাদনে ব্যবহৃত হয়। আর কয়েকটা পয়েন্ট বলি, যে পিত্ত উৎপাদন, যকৃত কোষ কিন্তু অনবরত পিত্তরস উৎপন্ন করতে পারে। তাহলে এটা একটা তার কাজ, যে পিত্ত উৎপাদন, ব্যাখ্যার দরকার নাই, অটোমেটিক পারবা। তাহলে যকৃতের হেপাটোসাইট কোষগুলো প্রতিনিয়ত অনেক পরিমাণে পিত্তরস উৎপন্ন করছে, পিত্ত উৎপাদন। 9 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি যকৃতের কাজের মধ্যে যে যকৃত তাপ উৎপন্ন করে এবং রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। তাহলে যকৃত তাপ উৎপাদন, দেহে কিছুটা তাপ উৎপাদন, যেহেতু সবসময় সে কাজ করতেছে তাপ উৎপাদন হবে, এবং রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। ওকে, আচ্ছা, লাস্ট 2টা পয়েন্ট রোগ, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। মনে রাখবা যে যকৃত কিন্তু এনজাইমের উৎপাদনও করে। ওই যে আমরা ক্যাটালেজ এনজাইমটা আমরা পেয়েছি, তো সেই বিষয়টা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিই। দেখা যাচ্ছে কি? একটু দেখে নি। না, আর দেখা যাবে না, মুছে ফেলতেছি। যারা দেখবা পরবর্তীতে একটা কাজ করতে পারো, ধরো যে আমি তো সব লিখতেছি এবং বলতেছি, তো কোনোটাই কিন্তু দেখো লেখা ছাড়া আমি ধরতে গেলে বলছি না। তো তোমরা ধরো স্ক্রিনে যখন ভাসবে, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, লিখে ফেলতে পারো। প্রথমে যে স্ক্রিনটাকে পজ করে লিখে ফেললা লেখাগুলো, এরপরে 1.5x বা 2x দিয়ে তুমি স্পিডে শোনো, আমার মনে হয় তাতেও তোমরা বুঝতে পারবা, কারণ সময়টা হচ্ছে ইন্টার লাইফে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 11 নাম্বার পয়েন্ট দিই, এনজাইম উৎপাদন। 11 নাম্বার, সরি 9 তো 10, 10 নাম্বার পয়েন্ট দিই, এনজাইম উৎপাদন। দেখো আমি এভাবে কেন বলতেছি, যকৃতের বিপাকীয় ভূমিকা ব্যাখ্যা করো, যদি 4 এর জন্য আসে, যাতে তোমরা 4 এ 4 পাও, এই জন্যই এত ডিপলি যাচ্ছি। তাহলে এনজাইম উৎপাদন বা এনজাইম উৎপাদন, ঠিক আছে। তাহলে দেখো যকৃতের মধ্যে 2H2O2,
এটা ক্যাটালেজ। ক্যাটালেজ নামক এনজাইমের সহায়তায় সে ভেঙে পরিণত হচ্ছে কিসে দেখো, 2H2O প্লাস অক্সিজেন। এটা আব্দুল আলিম স্যারের বইয়ে দেওয়া আছে। 2H2O মানে পানি প্লাস O2 অক্সিজেন, পানি প্লাস অক্সিজেন। তাহলে আশা করি তোমরা এগুলো ধরতে পারবা ইনশাল্লাহ। আমি অনেকক্ষণ কথা বললাম, রেস্ট নেওয়া দরকার, তবে ক্লাস শেষ করে নিব। আমাদের এখন 1 ঘন্টা ক্লাস শুরু করা হয় নাই, তবে অল্প একটু সময় বাকি আছে। আজকে আমরা শেষ করেই ছাড়বো ইনশাল্লাহ। তাহলে এনজাইম কি করতেছে আসলে, মূলত এখানে পানি তৈরি করতেছে, এনজাইম উৎপাদন না বলেও হচ্ছে। তাহলে যকৃতের মধ্যে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড সে কি তৈরি করতেছে, ক্যাটালেজ এনজাইমের সহায়তায় পানি এবং অক্সিজেন তৈরি করতেছে। ওকে, এবার আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে যাব, যেটা 2 মার্কের জন্য আসতে পারে। সেটা হচ্ছে যকৃতের মধ্যে লোহিত রক্তকণিকার ভাঙন বর্ণনা করো। যকৃতে লোহিত রক্তকণিকার ভাঙন বর্ণনা করো। যকৃতে লোহিত রক্তকণিকার ভাঙন বর্ণনা করো। ওকে, তাহলে আসো আমরা যকৃতে লোহিত রক্তকণিকার ভাঙনটা একটু দেখে ফেলি। এটা তো পড়াবো, এরপরে যকৃতের কিছু রোগ আর লক্ষণ পড়াইলে আজকের পড়া এখানে শেষ। তার মানে আজকে ইনশাআল্লাহ আমরা 11টা 15-এর মধ্যে ক্লাস শেষ করতে পারবো। দিন শেষে দেখবা ক্লাস হয়েছে 1 ঘন্টা 5 মিনিট। তাহলে যকৃতে আরবিসি ভাঙন প্রক্রিয়া, হেডলাইনটা আমরা এটা দিতে পারি, যকৃতে রাফিস বায়োলজি কেয়ার ভাঙন প্রক্রিয়া। ভাঙন প্রক্রিয়া, ঠিক আছে, যকৃতে আরবিসি এর ভাঙন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আরবিসি লিখে ফেলি, লাল কালি দিয়ে লিখলাম আর বি সি, অথবা আমরা কি লিখতে পারি, ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট, যেটাকে বাংলাতে আমরা বলি লোহিত রক্তকণিকা। আমরা সবাই জানি যে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, 120 দিন। 120 দিন পর সে মারা যায় এবং পুনরায় লোহিত রক্তকণিকার তার বিভাজন নাই, অস্থিমজ্জার বিভাজনের মাধ্যমে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে গড় আয়ু কতদিন, 120 দিন। খেয়াল করো, লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। তো এই লোহিত রক্তকণিকাটা কোথায় ভাঙন হয়, দেখো এই রক্তকণিকার ভাঙন হয় যকৃত, প্লীহা এবং অস্থিমজ্জার ফ্যাগোসাইটিক কোষ কর্তৃক এই রক্তকণিকাগুলোর ভাঙন হয়। তাহলে মনে রাখবো আমরা যে যকৃত, প্লীহা এবং অস্থিমজ্জার, এক লাইনে লিখে ফেলি, যকৃত কমা প্লীহা, প্লীহা ও অস্থিমজ্জার, যকৃত, প্লীহা এবং অস্থিমজ্জার ফ্যাগোসাইটিক কোষ কর্তৃক ভাঙন হয়। কোষ কর্তৃক ভাঙন, ঠিক আছে, যকৃত, প্লীহা এবং অস্থিমজ্জার ফ্যাগোসাইটিক কোষ কর্তৃক ভাঙন হচ্ছে। আচ্ছা, যখন এই আরবিসির ভাঙন হচ্ছে তখন কিন্তু তার মধ্যে আমরা কি পাচ্ছি বলো, হিমোগ্লোবিন এবং রক্তরসের মিশ্রণ পাচ্ছি। সেখানে আমরা কি পাচ্ছি, হিমোগ্লোবিন এবং রক্তরসের মিশ্রণ পাচ্ছি। তাহলে এটা যখন আরবিসি ভাঙছে, এই জায়গাগুলোর মধ্যে ভাঙছে, তখন তার মধ্যে আমরা পাচ্ছি, ধরো এটাকে আমরা ঘিরে দিই, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার আলাদাভাবে কিন্তু বললে যকৃতের কোন কোষ, একটু আগে লিখে দিয়েছিলাম, যকৃতের ম্যাক্রোফেজ। আচ্ছা, তাহলে এটা যখন ভাঙতেছে তখন তার মধ্যে থেকে, আরবিসির মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, হিমোগ্লোবিন পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হিমোগ্লোবিন প্লাস রক্তের যে অন্যান্য মানে রক্তরসের মিশ্রণ, এরকম কিছু একটা পাচ্ছি। তাহলে হিমোগ্লোবিন প্লাস রক্তরসের মিশ্রণ পাচ্ছি, রক্তরসের মিশ্রণ। কারণ আমরা জানি যে রক্তের মধ্যে
55% কি রক্তরস আর 44% হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে ওই বাকি 1% কে ওই মিশ্রণের মধ্যে আমরা রেখে দিলাম, ঠিক আছে। আর ওগুলোর গড়ায়ও কিন্তু লোহিত রক্তকণিকার চাইতেও কম, এটাও মনে রাখবা। এবার দেখো যে হিমোগ্লোবিন যে পার্টটা, এটা কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা সে দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। কি কি অংশ? একটা হচ্ছে হিম অংশ, হিম, এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। হিম এবং গ্লোবিন অংশে ভাগ হয়ে যাবে। হিম এবং গ্লোবিন দুইটা অংশে ভাগ হয়ে যাবে। গ্লোবিন লাস্টে ইন আছে, তার মানে সেটা হচ্ছে প্রোটিন, এবং নিজস্ব অ্যামাইনো অ্যাসিড দ্বারা এটা বিশ্লিষ্ট হবে। তাহলে দেখো এই গ্লোবিনটা কি হবে, গ্লোবিন পার্টটা, তাহলে গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন যা নিজস্ব অ্যামাইনো অ্যাসিড দ্বারা বিশ্লিষ্ট হবে। নিজস্ব অ্যামাইনো অ্যাসিড দ্বারা বিশ্লিষ্ট হবে। নিজস্ব অ্যামাইনো অ্যাসিড দ্বারা বিশ্লিষ্ট হবে। বিশ্লিষ্ট হবে, নিজস্ব অ্যামাইনো অ্যাসিড দ্বারা এটা বিশ্লিষ্ট হয়ে যাবে। তাহলে আমরা গ্লোবিনের পার্টটা ওখানে চুকাই ফেলতেছি, মনে করো গ্লোবিন নিয়ে আমরা আর কথা বলবো না। এবার দেখো এই যে হিম, এই হিম অংশটা কিন্তু আবার দুইটা উপাদানে ভাগ হয়ে যাবে। হিম অংশ যেটা আছে কি কি, একটা হচ্ছে তোমার বিলিভার্ডিন এবং আরেকটা হচ্ছে লৌহ। তাহলে হিম অংশ এবার কনভার্ট হয়ে যাবে, হিম অংশটা কনভার্ট হয়ে যাবে কিসে, হিম অংশটা তোমার কনভার্ট হয়ে যাবে হচ্ছে আয়রন এবং বিলিভার্ডিনে। তাহলে হিম অংশটা কনভার্ট হবে আয়রন, Fe, আয়রন এবং রঞ্জক পদার্থে, রঞ্জক পদার্থে, রঞ্জক পদার্থে সে কনভার্ট হবে। আচ্ছা, আয়রন, এই আয়রনটা এবার কি করবে বলতো, এই আয়রনটা কিন্তু রক্তে ট্রান্সফেরিন রূপে জমা থাকবে। আয়রনটা কি হবে, আয়রনটা রক্তে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, রক্তে ট্রান্সফেরিন, রক্তে ট্রান্সফেরিন রূপে সে কি থাকবে, জমা থাকবে। তো স্যার জমা থেকে লাভ কি, পরবর্তীতে যখন আবার লোহিত রক্তকণিকা উৎপাদন হবে তখন কিন্তু সেই উৎপাদনে সে অংশগ্রহণ করবে বা সে উৎপাদনটা করবে বা উৎপাদনে সহায়তা করবে, এভাবে চিন্তা করতে পারো। তাহলে রক্তে ট্রান্সফেরিন রূপে জমা থাকে, আরবিসি তৈরিতে অস্থিমজ্জার কোষে আবার এটা ব্যবহৃত হবে। আর লৌহটা রক্তে তো ট্রান্সফেরিন হিসাবে থাকে, যকৃতে কি হিসাবে থাকে আগেও বলেছি, যকৃতে ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকবে। আয়রনটা যকৃতে ফেরিটিন, ফেরিটিন রূপে বা ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকবে। নিচে দেখা যাচ্ছে সঞ্চিত থাকবে, ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকবে, ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকবে। লাস্টের গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু আমি ক্যামেরা ডাউন করে দিই, দাঁড়াও। ওকে, আশা করি এবার দেখা যাবে। ওকে, রঞ্জক পদার্থের দিকে আমরা আছি। দেখো তাহলে এখান থেকে যে রঞ্জক পদার্থ তৈরি হবে, দুইটা রঞ্জক পদার্থ বলা যায়, একটার নাম হচ্ছে তোমার বিলিভার্ডিন এবং আরেকটার নাম হচ্ছে বিলিরুবিন। বিলিভার্ডিন এবং বিলিরুবিন, তাহলে এখান থেকে রঞ্জক দুইটা তৈরি হবে, এখান থেকে রঞ্জক দুইটা তৈরি হবে, একটার নাম হচ্ছে বিলিভার্ডিন, বিলিভার্ডিন, এবং এই বিলিভার্ডিনের বর্ণটা হবে সবুজ। কোন বর্ণের? সবুজ। বিলিভার্ডিন, এবং আরেকটা তৈরি হবে যেটা হচ্ছে বিলিরুবিন। তো আগে বলে রাখি, দেখো যে বিলিভার্ডিনটা মোটামুটি সবুজ, দেহ থেকে নরমালি সে কি হবে, বর্জ্য রূপে বের হয়ে যাবে। তাহলে এটা দেহ থেকে বর্জ্য রূপে বের হয়ে যাবে, দেহ থেকে বর্জ্য রূপে বের হবে, মানে বের হয়ে যাবে আর কি, ঠিক আছে, বের হবে। ওকে, আরেকটা যেটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বিলিরুবিন।
বিলিরুবিন। এই বিলিরুবিনটা হচ্ছে হলুদ বর্ণের, কি বর্ণের? হলুদ বর্ণের, ঠিক আছে। বিলিরুবিনটা হচ্ছে হলুদ বর্ণের। তো এই যে হলুদ বর্ণের বিলিরুবিন, এটা কিন্তু রক্তের মাধ্যমে বৃক্কে এসে ইউরোবিলিনোজেন তৈরি করবে এবং মূত্রের মাধ্যমে ত্যাগ করবে। তাহলে এটা কি করতেছে দেখো, আর একটু নামানোর দরকার আছে, আচ্ছা দিলাম। তাহলে এই বিলিরুবিনটা তোমার রক্তের মাধ্যমে বৃক্কে এসে ইউরোবিলিনোজেন তৈরি করে। বসে পড়লাম। রক্তের মাধ্যমে বৃক্কে এসে ইউরোবিলিনোজেন তৈরি করে মূত্রের মাধ্যমে বের হবে। সবাই কি বের হয়ে যাবে? না, আরো কিছু অংশ হাগুর মাধ্যমে বের হবে, মূত্রের মাধ্যমে বের হবে বা অপসারণ হবে, ঠিক আছে। আরেকটা যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে এই যে বিলিরুবিনের আর কিছু অংশ, সেগুলো ক্ষুদ্রান্তে স্টারকোবিলিনোজেন তৈরি করে মলের মাধ্যমে বের হবে। তাহলে বাকি কিছু অংশ ক্ষুদ্রান্তে মানে ক্ষুদ্রান্তের শেষে আর কি, হ্যাঁ, স্টারকোবিলিনোজেন তৈরি করে মলের মাধ্যমে বের হবে, তাহলে খেয়াল করো যে আমরা যদি টানা 2-3 দিন লাল শাক দিয়ে ভাত খাই, কিন্তু বাথরুমে যে হাগু করলে হাগু কিন্তু হলুদ। কেন হলুদ হলো? কারণ আমি লাল শাক দিয়ে ভাত খাইছি, ঠিক আছে, কিন্তু আমার তো প্রতি মুহূর্তে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকার ভাঙন হচ্ছে। তাহলে সেই লোহিত রক্তকণিকার ভাঙনে যে বিলিরুবিনটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু হাগুর মাধ্যমে বের হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের হাগুটা কি বর্ণের হয়? হলুদ বর্ণের হয়। তাকায় দেখবা, ঠিক আছে সবাই, যে হাগু কোন বর্ণের হচ্ছে। তো এই হচ্ছে যকৃতের যে স্পেশাল একটা পার্ট ছিল সেইটা। তাহলে আমাদের বাকি থাকলো কি বলো? যকৃতের রোগ। খুব দ্রুত শেষ করে ফেলি, যকৃতের কয়েকটা রোগ পড়াই আর লক্ষণ পড়াই, যেহেতু আজকে কথা দিয়েছি যে শেষ করে ফেলবো সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে যকৃতের রোগের লক্ষণ এক লাইনে শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। যাদের দিক লেখা হয় না লিখে ফেলো। যকৃতের রোগ, দেখো রোগগুলো অটোমেটিক ধরতে পারবো আমরা, তারপরেও আমি নামগুলো লিখে দিচ্ছি একটা একটা করে। ধরো প্রথমে আমরা রোগ হিসাবে মনে রাখতে পারি হেপাটাইটিস। 1 নাম্বার রোগের নাম আমরা দিচ্ছি হেপাটাইটিস। তা আমরা বায়োলজির মধ্যে জানি যে কোন শব্দের শেষে আইটিস যদি যুক্ত হয় সেটাকে কি বলে? প্রদাহজনিত রোগ বলে। তাহলে হেপাটাইটিসের ব্যাখ্যাতে কি বলবো বলো? যে যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে, বা যকৃতের ভাইরাসের সংক্রমণের কারণে যে রোগ হয় তাকে হেপাটাইটিস বলে। যকৃতে ভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগকে আমরা বলবো হেপাটাইটিস। যেমন হেপাটাইটিস A B C D, হ্যাঁ, এগুলো আছে, এতটুকুই দিলাম, একটা গেল। 2 নাম্বার যে রোগটা পড়বা যকৃতের, সেটা হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি। হেপাটিক মানে যকৃত, এটা তো তোমরা জানোই, তার মানে এটা যকৃতের রোগ, ধরতে অসুবিধা হবে না। হেপাটিক এনসেফালোপ্যাথি, এনসেফালো বলা যায়, এনসেফালোপ্যাথি, হেপাটিক এনসেফালোপ্যাথি। তো এই যে হেপাটিক এনসেফালোপ্যাথি, এটার ক্ষেত্রে মনে রাখবা যে যকৃতে যদি রক্তের বিষাক্ত পদার্থ অপসারণে অক্ষম হয়,
তখন কিন্তু সেগুলো রক্তে জমে গিয়ে হেপাটিক এনসেফালোপ্যাথি সৃষ্টি করে। এর কারণে মানুষ কোমায় চলে যায় অথবা মৃত্যুবরণ করে। তাহলে এক কথায় যকৃত যদি কি হয়, যকৃত রক্তের দূষিত পদার্থ অপসারণে ব্যর্থ হলে, রক্তের দূষিত বা বিষাক্ত পদার্থ অপসারণে ব্যর্থ হলে যে রোগটা হবে সেটাই হচ্ছে এটা, হেপাটিক এনসেফালোপ্যাথি। ব্যর্থ হলে এই রোগটা হবে, যার ফলে মানুষ কোমায় চলে যায় বা মৃত্যুবরণ করে। ওটা আমি মুখে বললাম, লিখলাম না। 3 নাম্বার পার্ট আসো, এটাকে বলা হয় বার্ড কায়ারি সিনড্রোম। বার্ড কায়ারি সিনড্রোম। তাহলে 3 নাম্বারটা কি? বার্ড কায়ারি, বার্ড কায়ারি সিনড্রোম, বার্ড কায়ারি সিনড্রোম। ঠিক আছে, বার্ড কায়ারি সিনড্রোম। এটা কি বলবো আমরা, যে যকৃতে রক্ত সরবরাহকারী হেপাটিক শিরায় যদি ব্লক সৃষ্টি হয়, যকৃতে রক্ত সরবরাহকারী হেপাটিক শিরায় ব্লক তৈরি হলে যে রোগটা হয়, হেপাটিক শিরায় ব্লক সৃষ্টি হলে যে রোগ হয় সেটাকে আমরা বলবো বার্ড কায়ারি সিনড্রোম। বার্ড কায়ারি সিনড্রোম, বার্ড কায়ারি সিনড্রোম। আচ্ছা, এরপরে আসো যেটাকে আমরা বলছি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। ঠিক আছে, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। তাহলে এটাকে আমরা বলবো যে যকৃতের একটা অটো ইমিউন রোগ। অটো মানে নিজস্ব, ইমিউন মানে প্রতিরক্ষা বিরোধী আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যকৃতের অটো ইমিউন রোগ। অটো ইমিউন রোগ। দেখো তেমন একটা পরীক্ষাতে আসে নাই, কিন্তু যদি একটা এমসিকিউ বানাই দেয় যে নিম্নের কোনটি যকৃতের অটো ইমিউন রোগ, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। তখন ধরো যে অন্য নামগুলো দেওয়া আছে, হেপাটাইটিস দেওয়া আছে, বার্ড কায়ারি সিনড্রোম দেওয়া আছে, তারপরে তোমার প্রাইমারি বিলিয়ারি সিরোসিস দেওয়া আছে, এবং আর একটা অপশনে মনে করো হেপাটোমেগালি দেওয়া আছে। তখন কিন্তু আমরা কনফিউশন হয়ে যাব যে স্যার অ্যান্সার কোনটা। এই জন্য একবার হলেও তোমাদের জেনে রাখা উচিত। 5 নাম্বার পয়েন্টে আমরা যাই, যেটার নাম হচ্ছে হেপাটোমেগালি। 5 নাম্বার পয়েন্ট, এটাই লাস্ট রোগ। হেপাটো মানে কি বলো? যকৃত। আর মেগালি, মেগা মানে তোমরা বুঝতে পারছো, মেগা প্রজেক্ট, তার মানে বড়। তাহলে যকৃত অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াকে, যকৃতের অস্বাভাবিক যে বৃদ্ধি বা বড়, যকৃত অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াকে, যকৃত অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াকে আমরা বলবো হেপাটোমেগালি। হেপাটোমেগালি, হেপাটোমেগালি। মনে থাকবে সবার? ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, এখন আমরা বলি যকৃত রোগের লক্ষণ কি কি। যকৃত রোগের লক্ষণ, শেষ টপিক। যকৃতে রোগের লক্ষণ, যকৃতে রোগের লক্ষণ। 1 নাম্বারটা তোমরা দেখো নাই না? ক্যামেরাম্যান কাউকে রাখা উচিত। যাই হোক, তো লক্ষণগুলো কি কি হবে দেখো, যে আমার যকৃতে রোগ হয়েছে, আমি কি দেখে বুঝবো? তোমার হাগু বেশি হলুদ হবে। তার মানে 1 নাম্বার পয়েন্ট মনে রাখো, হলুদাভ মল। প্রথম পয়েন্টটা হলুদাভ মল। তোমার যদি হাগু বেশি হলুদ হয় তাহলে বুঝবা যে এটা তোমার যকৃতের রোগের একটা লক্ষণ। তারপরে জন্ডিস, যাদের জন্ডিস হয় তাদের কিন্তু যকৃতের রোগটার কারণে জন্ডিস হয়, তাহলে জন্ডিসও কিন্তু একটা লক্ষণ। এরপরে মনে রাখবা গাঢ় বর্ণের মূত্র হবে। শুধু হাগু যে হলুদ হবে তা না, মূত্র তো নরমালি হালকা হলুদ বা খর বর্ণের, এই মূত্রটাও বেশি গাঢ় হয়ে যাবে। তাহলে গাঢ় বর্ণের মূত্র।
এই জন্য আমাদের কিন্তু মাঝে মধ্যে নিজেদের হাগুমুতুর দিকে তাকানো উচিত। কথাটা বলতে বা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। এরপরে খেয়াল করবা যে হাঁটু এবং উদর ফুলে যাবে, হাঁটু এবং উদর ফুলে যাবে। হাঁটু ও উদর, উদর কোনটা বুঝছো? পেট। উদর ফুলে যাবে। এবং দেখো যদি এই কাজগুলো হয় তাহলে তোমার তো ক্লান্তি বেশি লাগবে, তাহলে অতিরিক্ত ক্লান্তি বোধ ইত্যাদি এই বিষয়গুলোই আমাদের যকৃতে রোগের লক্ষণ। যদি এগুলো কারোর মধ্যে দেখে থাকে, ক্লান্তি বোধ, এখানে আমরা মনে রাখতে পারি যে অল্পতেই ক্লান্তি বোধ বা অতিরিক্ত ক্লান্তি বোধ, ঠিক আছে? এগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অতি সত্বর একজন হ্যাপাটোলজিস্ট দেখাও বা টেস্ট করো, তাহলে তোমার কোনো রোগ আছে কিনা বের হয়ে যাবে। এই হচ্ছে আজকের মতো পড়া। আজকে কথাবার্তাও কম বলছি এবং টানা পড়াইছি, কারণ টপিকটা বড় ছিল। যকৃত একদম ওভারঅল শেষ। বেশ কিছু শব্দ মুখস্থবিদ্যা আছে, একটু পড়বা, একবার রিভাইজ দিবা, নোটটা কমপ্লিট করে ফেলো। ইনশাআল্লাহ এই অধ্যায়ে তোমরা বাংলাদেশের মধ্যে বেস্ট থাকবা ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।